10 ট্রাক অস্ত্র মামলায় বাবর সহ 7 জন খালাস। উলফা কমান্ডারের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন, প্রমাণ ছাড়াই সাজা দেয়া হয় পর্যবেক্ষণ হাইকোর্টের। কিছু মানুষ ব্যক্তি স্বার্থ হাসিলে বিএনপিকে বিতর্কিত করছে মন্তব্য তারেক রহমানের। 31 দফা বাস্তবায়নের মাধ্যমে জবাব দেওয়ার হুঁশিয়ারি। নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে ইতিবাচক রাজনৈতিক দলগুলো। আন্তরিক হলে 2025 সালেই সম্ভব বলছেন নেতারা। আম্বেদকরকে অবমাননার প্রতিবাদে অচল ভারতের পার্লামেন্ট। অমিত শাহর পদত্যাগ দাবি, ফায়দা লুটতে চায় বিরোধীরা, দাবি মোদির। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। ওই মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের উপর শুনানি শেষে বিচারপতি মুস্তফাজ্জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই রায় দেন। মামলার পর্যবেক্ষণে আদালত বলেছেন, এই ঘটনায় খালাসপ্রাপ্ত আসামিদের কোনো প্রমাণ ছাড়াই সাজা দেয়া হয়। 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় দায়ের করা মামলায় 2014 সালের 30 জানুয়ারি তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ডিজিএফআইয়ের সাবেক ডিজি রেজ্জাকুল হায়দার, এনএসআইয়ের সাবেক ডিজি আব্দুর রহিম, উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 14 জনকে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল 1। পরে একই বছরের 6 ফেব্রুয়ারি মামলার রায় ও অন্যান্য নথি অনুমোদনের জন্য হাইকোর্টে আসলে আপিল করে দুই পক্ষ। দীর্ঘদিনের শুনানি শেষে বুধবার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণা করেন উচ্চ আদালত। রায়ে বলা হয়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মুহসিন তালুকদার, এনামুল হক ও রেজ্জাকুল হায়দারের বিরুদ্ধে 10 ট্রাক অস্ত্র মামলায় সম্পৃক্ততার কোনো ধরনের প্রমাণ পাওয়া যায়নি। জনাব লুৎফুজ্জামান বাবরকে মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে। এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম, শিকার, এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি। উলফা নেতা পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন সাজা দিয়েছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 6 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন উচ্চ আদালত। রায়ে বলা হয়, 10 ট্রাক অস্ত্র চোরাচালানের মামলায় তদন্ত সঠিকভাবে হয়নি। স্মাগলিং যেটা, সেটা প্রমাণ হতে হলে দেখতে হবে যে কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা কোনো অর্থের কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে। কিন্তু এখানে ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রায় উনি দেখছেন যে না, এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল। তো কাজেই আমরা এটাই বলার চেষ্টা করেছি এবং এটা আমরা কোর্টের কাছে ন্যায় বিচার পেয়েছি, বিশেষ করে যারা খালাস হয়েছে তাদের বিষয়ে। এছাড়া জামাতের প্রয়াত আমির, সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও এনএসআইয়ের সাবেক ডিজি আব্দুর রহিম মারা যাওয়ায় তাদের মামলা রায় থেকে বাদ দেওয়া হয়। 2004 সালের 1 এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর তীরে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের সংরক্ষিত জেটিতে 2টি মাছ ধরার ট্রলার থেকে বিপুল পরিমাণ অস্ত্র খালাস করে ট্রাকে তোলার সময় আটক করে পুলিশ। পরে তদন্তে দেখা যায়, চীনের তৈরি এসব অস্ত্র ও গোলাবারুদ সমুদ্রপথে আনা হয় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সীমান্ত পাড়ি দিয়ে ওই চালান ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন হলেই বিএনপির সাথে করা অন্যায়ের জবাব হবে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, কিছু মানুষ স্বার্থ হাসিলের জন্য বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি নিয়ে নারায়ণগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা। বুধবার সকাল 10টা থেকে শুরু হওয়া এই কর্মশালায় বিকেলে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যোগদান করেছেন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার সফল বাস্তবায়নের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়া হবে। আপনাদের সাথে যে অন্যায় হচ্ছে, এখন আমরা যদি এই সকল অন্যায়ের, অবিচার, অত্যাচারের জবাব দিতে চাই, যদি জবাব দিতে হয়, তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না। তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব নাকি? আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের 31 দফা যদি আমরা সফল করতে পারি, তাহলেই জবাব দেওয়া হবে।
কিছু সংখ্যক মানুষ স্বার্থ হাসিলের জন্য বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। জনগণের অধিকার রক্ষার যে সংগ্রাম, সেটা থেকে আপনারা পিছিয়ে আসেননি সহকর্মীবৃন্দ। কাজী আপনারা যখন এতদূর কষ্ট করেছেন, কেন আপনারা এমন কাউকে সুযোগ দিবেন যে নিজের স্বার্থ হাসিলের জন্য আপনার এই কষ্টে পানি ঢেলে দিবে? কেন সেই সুযোগ আপনি দিবেন? বিএনপির প্রতি মানুষের যে আস্থা তৈরি হয়েছে, যে কোনো মূল্যে তা ধরে রাখতে নেতাকর্মীদের নির্দেশও দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সরকারের আন্তরিকতা থাকলে 2025 সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব বলে মনে করেন রাজনৈতিক দলের নেতারা। সংস্কারের জন্য নির্বাচন দিতে বেশি বিলম্ব করলে দেশ সংকটে পড়তে পারে বলে আশঙ্কা অনেকের। তবে নির্বাচন অনুষ্ঠানে ডক্টর ইউনূস সম্ভাব্য সময়ের যে ধারণা দিয়েছেন তাকে ইতিবাচক বলছেন কেউ কেউ। সবার সাথে আলোচনা করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করা দরকার বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাইফুল ইসলামের রিপোর্ট। সবাইকে আমার সালাম জানাচ্ছি। মহান বিজয় দিবসের দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি সম্পন্ন হলে 2025-এর শেষ অথবা 2026 সালের জুনের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তারা যেরকম বলছেন সফলভাবে সেইভাবে এটা উত্তরে যেতে পারবেন আশা করব। যদিও এখন পর্যন্ত নির্বাচন করবার জন্য যে অঙ্গগুলো দরকার, পুলিশ, জনপ্রশাসন, নির্বাচন কমিশন, এগুলো তৈরি না। তবে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মনে করেন, সরকারের সদিচ্ছা থাকলে 2025 সালের মধ্যেই নির্বাচন করা সম্ভব। সব রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে নির্বাচনের সময় নির্ধারণ করা দরকার বলেও মত তাদের। আমরা সবকিছু নিয়ে আলাপ আলোচনা করছি, তো নির্বাচনের কবে হবে সেটা নিয়ে আলোচনার প্রয়োজন আছে না? নির্বাচন হতে কতদিন লাগবে, এই সময়টা, এটাও তো একটা আলোচনার বিষয়। মে জুন মাসের মধ্যেই পুরো ভোটার তালিকা হালনাগাদ, পুরো প্রস্তুতি, পুরো আয়োজন সবকিছু সম্পন্ন করা সম্ভব। তাহলে আমি মনে করি আগামী সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এমনকি ডিসেম্বরের মধ্যেই আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন করাটা সম্ভব। এটা চাইলে 6 মাসেই সম্ভব। তাদেরকে আন্তরিকতার ঘাটতি প্রমাণ হয়েছে, তো যার কারণে এই ঘাটতিটুকু পূরণ করার দায়িত্ব সরকারের। সংস্কারের কথা বলে নির্বাচন দিতে বিলম্ব করলে দেশে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক দলের নেতাদের। দেশের সামগ্রিক যে পরিস্থিতি, এই অবস্থাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন 1.5 বছরের জন্য অপেক্ষা করার সম্ভবত বিবেচনার কাজ হবে না। নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ গত 15-20 বছরে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারেনি। বাংলাদেশের ভিতরে বাইরে যারা স্টেক হোল্ডার আছে তারা অপেক্ষা করছে কবে একটা নির্বাচিত সরকার আসবে যাদের সাথে তারা কাজ করবে। দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য সময়ক্ষেপণ না করে ভোটার তালিকা হালনাগাদের কাজে হাত দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। এবং অর্থ পাচারকারী লুটেরা শক্তি যেন নির্বাচনে অযোগ্য ঘোষণা হয়, এরকম রাজনৈতিক সংস্কৃতি, নির্বাচনের সংস্কৃতি, এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। আগামী নির্বাচনের উপর দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করেন নেতারা। আমি বিশ্বাস করতে চাই সরকার। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সম্প্রতি বাংলাদেশে আরও 80,000 রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্মেলন করতে চায় বাংলাদেশ। আর এ আয়োজনে মালয়েশিয়ার সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি। মিশরের রাজধানী কায়রোতে মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী ডক্টর জামব্রি আন্দেল কাদির প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এলে তিনি এই কথা জানান। মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থান বৃদ্ধি এবং সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি ছাত্রছাত্রীদের আরও বেশি সংখ্যায় পড়ার সুযোগ কী করে নিশ্চিত করা যায় সে বিষয়েও মালয়েশিয়ার মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। অর্থনৈতিক জোট আসিয়ানে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয় নিয়েও আলোচনা হয় বৈঠকে। আলোচনায় অধ্যাপক ইউনূস বলেন, 2026 সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন করতে চায় তার সরকার। 7টি ইউনিট এবং 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে করাইল বস্তির আগুন। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুনের সূত্রপাত হয়েছে সিলিন্ডার বিস্ফোরণের মধ্য দিয়ে। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দাউ দাউ করে পুড়ছে করাইল বস্তি। আগুনের লেলিহান শিখা জ্বালিয়ে পুড়ে ছারখার করেছে বস্তির 200-রও বেশি ঘর। যা নেভাতে জোর তৎপরতা চালায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। 1 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নির্দিষ্ট করে কিছুই জানাতে পারেনি দমকল বাহিনী। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, একটা রুমের উপর আরেকটা রুম, টিনের 2তলা 3তলা ঘর, তো ঘর কয়টা সেটাও আমরা এখন বলতে পারবো না। এদিকে আগুনে পুড়ে যাওয়া থেকে নিজেদের সব শেষ সম্বলটুকু খুঁজছেন তাহমিনা ও তার পরিবার। সব হারিয়ে দিশেহারা পরিবারের আর্তনাদ ছড়িয়ে পড়ে এই পরিবারের মতো অনেকেই পুড়ে যাওয়া পাত্র থেকে শেষ সম্বল চালটুকু গুছিয়ে রাখছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি আগুনের ঘটনার সূত্রপাত হয়েছে সিলিন্ডার বিস্ফোরণের মধ্য দিয়ে। তবে ফায়ার সার্ভিসের তড়িৎ পদক্ষেপে ক্ষতির পরিমাণ কমেছে বহুগুণ। সিলিন্ডার নাকি একটা ফ্রিজ ব্লাস্ট হয়েছিল, ব্লাস্ট হওয়ার পর থেকে এই আগুনটা ছড়া যায়। কিন্তু এমনি হাত পাও সবাই কাটছে, টিনের ঘর, এটা স্বাভাবিক, সবাই কাটতে পারে। এদিকে পুড়ে যাওয়া ঘর থেকে উদ্ধারকৃত মালামাল নিয়ে ঘটে হাতাহাতির ঘটনা। পরে স্থানীয় ও স্বেচ্ছাসেবকদের জোর চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় বিক্ষুব্ধ মানুষগুলোকে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। পতিত সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য আমলাদের ব্যবহার করেছিল। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি সালোম এই মন্তব্য করেন। ছাত্র গণহত্যা ও ফ্যাসিবাদ বিরোধী পৌর ও সিটি কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবিতে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন আলোচনার সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ আমলাদের সমালোচনা করে বলেন, সরকারি কর্মকর্তাদের অযৌক্তিকভাবে জনপ্রতিনিধিদের বিকল্প হিসেবে বসানো হয়েছে। আলোচনা সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জনগণের জন্য রাজনীতি করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু একটি কথাই বলি, জনগণ এবং যারা জনগণের হয়ে কাজ করবে, আমরা তাদের মধ্যে ব্রিজ হয়ে কাজ করতে চাই। আমরা তাদের কথাগুলো পুরো দেশের সামনে তুলে ধরতে চাই। এই যে আমাদের সামাজিক ঋদ্ধতাটা নষ্ট হয়ে গিয়েছে, একটাই যে জনপ্রতিনিধি এই কাজটা অন্তত করে। এই 9টা 5টার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দিয়ে এই জনপ্রতিনিধিদের অভাব কোনোদিনও পূরণ করা যায় না। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন 3-এ মানববন্ধন শেষে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। পরে মিছিল নিয়ে অস্থায়ী প্রশাসনিক ভবন 1-এর উপাচার্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বরাবর স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা। এই পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপাচার্য। আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ এবং মিডওয়াইফারি পেশায় প্রশিক্ষিত জনশক্তি তৈরিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীনে জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের মিডওয়াইফারি এডুকেশন প্রোগ্রামে 20 শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে বিকাশ। বৃত্তির আওতায় 2 ব্যাচে 10 জন করে মোট 20 জন শিক্ষার্থীকে 6 বছরের জন্য টিউশন ফি প্রদান করবে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটি। এ নিয়ে চুক্তি স্বাক্ষর করেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম এবং ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিন ডক্টর লরা রেইখেনবাগ। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের সংবিধানের অন্যতম রূপকার বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে অবমাননার প্রতিবাদে অচল ভারতীয় সংসদের 2 কক্ষ। আম্বেদকরের নাম নেওয়া ইদানিং একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই মন্তব্যের জেরে বিরোধীদের তোপের মুখে পড়েন অমিত শাহ। বিরোধীদের দাবি, এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। তবে নরেন্দ্র মোদীর অভিযোগ, অমিতের বক্তব্যের ভুল ব্যাখ্যা করে ফায়দা নিতে চায় বিরোধীরা। সংবিধানের 75 বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সংসদে বিতর্ক সভায় অংশ নিয়েছিলেন অমিত শাহ। সংবিধান বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে বলেন, আম্বেদকরের নাম নেয়া ইদানিং ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। जो संविधान लिखा गया था
इसके अनुरूप घटनाओं को অমিত শাহের এই মন্তব্যকে হাতিয়ার করে ক্ষোভ ছাড়ে ভারতীয় কংগ্রেস দল। বুধবার সকালে ভারতের সংবিধানের অন্যতম রূপকার বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে অবমাননার প্রতিবাদে সংসদের বাইরে কংগ্রেস সদস্যরা বিক্ষোভ করেন। দাবি তোলেন অমিত শাহর পদত্যাগের। সরকার ও বিরোধী পক্ষের তীব্র বিতণ্ডতায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বুধবার বেলা 2টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, ভারতবাসী দেখেছে একটি পরিবারতান্ত্রিক দল কিভাবে আম্বেদকরকে অপমান করেছে। মোদীর দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী নয় বরং ভারতীয় সংবিধানের এই রূপকারকে বারংবার অবমাননা করেছে কংগ্রেস দল। আসমাতুলি, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।